নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাভাসের আরেকটি নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি এটাও একটি গ্রামেরই ঘটনা, তবে এই ঘটনাটা বেশ পুরনো একটি ঘটনা। এটি 2008-9 সালের ঘটনা। ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে আকাশ পাল। ঘটনাটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যখন উনি অনেকটাই ছোট ছিলেন। তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন। আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। তাহলে আর দেরি না করে এখনই আপনার ভয়ানক কোনো অভিজ্ঞতা থেকে থাকলে তা লিখে পাঠিয়ে দিন। ভূতাভাসে আমরা যেসব ঘটনাগুলো শুনিয়ে থাকি সেগুলো আমাদের কাছে যখন আসে সেগুলো সত্যতা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই আমার মনে হয় এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন আজকের ঘটনাটা এবার শুরু করি। যেরকম আমি বললাম যে আকাশ বাবু আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, এটা ওনার সাথে ঘটেছিল 2008-9 সাল। আকাশবাবু লিখছেন, অভিষেক কেমন আছো? তোমার এই চ্যানেলটি আমি অনেক দিন ধরেই ফলো করছি। মনে হচ্ছিল যে কবে এই ঘটনাটা তোমাকে লিখে পাঠাতে পারবো, তবে কাজের ব্যস্ততার জন্য ঘটনাটা লিখে উঠতে পারিনি। আজ লিখেই ফেললাম, তুমি একবার পড়ে শুনিও। তিনি লিখছেন, ঘটনাটা 2008-9 সালের। আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তখনই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। আমি অনেকদিন থেকেই শুনতাম যে মামার বাড়ির পাশে, অর্থাৎ পাশের যে গ্রাম, সেই গ্রামে নাকি ভূত আছে। তবে আমি সেরকমভাবে কখনোই বিশ্বাস করতাম না, কারণ 2008-9 সালেও কিন্তু সেরকমভাবে ব্যাপারটা অনেকেই বিশ্বাস করতো না। গ্রামগঞ্জ এলাকা হলেও গ্রামগঞ্জ এলাকার মধ্যেও কিন্তু এরকম অনেক মানুষ থাকে যারা ভূত প্রেত এগুলোতে বিশ্বাসী নন। কিন্তু ওই জায়গাটাকে নিয়ে অনেক গুঞ্জন কিন্তু রয়েছে। আমার সাথে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স 15 বছর। মামার বাড়ির পাশের পাড়ায় আমার এক আত্মীয় থাকতো। তার বাড়িতেও আমরা মামার বাড়িতে গেলেও সেই বাড়িতেও আমরা যেতাম। তো সেই বাড়িতে গিয়েও আমরা একদিন দুদিন থাকতাম। তো সেইবারও সেরকম ঠিক হয় যে ওখানে গিয়েও দুদিন থাকবো। ওই মামার বাড়ির যে পাশের পাড়া, যেখানে আমাদের একজন আত্মীয় রয়েছে, সে হচ্ছে আমার বাবার দিক থেকে আত্মীয়। তো যেহেতু আমি দ্বিতীয়বার গিয়েছিলাম, একবার গিয়েছিলাম ছোটবেলায়, তখন আমার অত কিছু মনে ছিল না। কিন্তু যখন এই বয়সে আমি যাই, তখন আমি কি লক্ষ্য করি যে ওই বাড়ির পাশে একটা কল রয়েছে যেটা জং ধরা, এবং তার পাশেই একটা তেঁতুল গাছ। গাছটাকে দেখেই মনে হচ্ছে বহু পুরনো, এবং কলটা দেখেই মনে হচ্ছে যে অনেক আগে এটা ব্যবহার করা হতো, অনেক আগে। এবং কলটা দেখতে সেই সময় অনেক পুরনো দিনের মনে হচ্ছিল। আমরা যখন খাওয়া দাওয়া করে রাত্রে শুতাম, তখন আমরা প্রায় শুনতে পেতাম যে বাইরে কিছু একটা হাঁটার আওয়াজ, কিন্তু আমরা কখনো সেরকমভাবে কর্ণপাত করিনি বা কোনোভাবে সেরকম কিছু আমরা সেই ব্যাপারটাকে প্রাধান্যও দিইনি। কিন্তু ওখানকার লোকেরা বলতো যে সন্ধ্যা হওয়ার পর ওই রাস্তা দিয়ে, মানে কলটা যেই রাস্তায় রয়েছে সেই রাস্তা দিয়ে নাকি আর কেউ যাতায়াত করে না। বহু কথাই শোনা যেত। তো একদিন আমাদের ওইখানে কারেন্ট তো সেরকমভাবে ছিল না, বিদ্যুৎ তো সেরকমভাবে ছিল না। আমার এখনো মনে আছে সেদিনটা ছিল পূর্ণিমার রাত। আমি এবং আমার ভাই দুজন মিলে ঘরে বসে রয়েছি। আমার বাবা মা এরা সবাই ছিল অন্য ঘরে। তো আমাদের ঘরে একটি জানলা ছিল, কাঠের জানলা, যেখান থেকে ওই কলটা সোজাসুজি দেখা যেত। তো যেহেতু সেই সময়টা ছিল শীতকাল, আমরা জানলা দরজা বন্ধ করে রেখেছিলাম, যেহেতু গ্রামীণ এলাকা এবং ওখানে ঠান্ডাটা একটু বেশি হয়। তো রাতের বেলা আমি আর আমার ভাই যখন বসে গল্প করছি, তখন হঠাৎ করে আমাদের কানে আসে যে ওই তেঁতুল গাছের সামনে যে শুকনো পাতাগুলো পড়ে রয়েছে, ওই পাতার ওপর দিয়ে কারোর হাঁটা চলার আওয়াজ। এবং কলটা যেহেতু জং ধরে গেছে, জং ধরা কল ঘোরাতে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ, অর্থাৎ কেউ কলটা ঘোরানোর চেষ্টা করছে। আমি আমার ভাইকে বলি, চল একবার বাইরে গিয়ে দেখবি। আমার ভাই যেহেতু ওখানকার ছেলে, ও কিন্তু একটু ভয়ই পেত। ও বলতো, না না, আমি যাব না, তুই যা, আমি যাব না। তো আমি সাহস করে যখন দরজার বাইরে বেরাই, তখন আমি কলের সামনে কিন্তু কাউকে দেখতে পাই না। আমি কিছুটা এগিয়ে যাই, পাশে যে তেঁতুল গাছটা ছিল আমি দেখলাম নিচে অনেকগুলো পাতা পড়ে আছে।
একটা পাতা আমার দেখে না একটু অদ্ভুত মনে হলো, অর্থাৎ ওটা ছিল একটু লাল রঙের। আমি যখন পাতাটা হাতে তুললাম, তখন তুলে নিয়ে যখন আমি ঘরের দিকে এগিয়ে আসছি, তখন আমার ভাই জানলা দিয়ে বলছে, তোর কাঁধের মধ্যে এটা কি লেগে আছে? আমি তখন বললাম, কি? তখন আমি হাত দিয়ে দেখলাম যে আমার কাঁধের মধ্যে রক্ত। প্রথমে কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না যে এটা রক্ত না অন্য কিছু। পরে যখন আমি বুঝলাম যে এটা রক্তের দাগ বা রক্ত, ভয় আমি ঘরে চলে আসলাম। সেদিন আমাদের আর বাইরে যাওয়ার সাহস হয়নি। সেদিনের সেই ঘটনা আমরা কিন্তু আমাদের বাবা মাকে জানাইনি। পরে আর একদিনের ঘটনা, আমি আমার যে ভাই তার সাথে ওই উঠোনে হাঁটাচলা করছিলাম। সন্ধেবেলা খুব ভালোই লাগছিল। আমরা জানতাম যে ওই জায়গাটা মোটেও ভালো না, কিন্তু যেহেতু আমরা সেরকমভাবে বিশ্বাস করতাম না, আমার ভাইকে আমি কোনো রকমভাবে বুঝিয়ে ওখানে কিন্তু হাঁটাচলা করছিলাম, খেলছিলাম। আমার বাবা মা তারাও ছিল উঠোনে বসা। তো আমার বাবা মা কোনো কারণে ঘরের মধ্যে চলে যায়। তো আমরা যখন উঠোনে খেলছি, আমাদের মনে হলো যেন কোনো একটা ছায়া বা কোনো একটা কেউ ওই তেঁতুল গাছের ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু আমাদের মনে হচ্ছিল, বিশেষ করে আমার মনে হচ্ছিল যেন কেউ ওপর থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে একটি খুব ভয়ানক দৃষ্টিতে। কারণ মাঝে মাঝে আমি যেহেতু আগের দিন এরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তাই আমি তেঁতুল গাছটার দিকে বারবার তাকাচ্ছিলাম। এবং তেঁতুল গাছটার দিকে যখন আমি তাকাচ্ছি, তখন মনে হচ্ছে কোনো দুটো চোখ আমাকে যেন লক্ষ্য করছে। সেদিনও আমার খুব ভয় পাই এবং তারপর আমি ঘরে চলে আসি। তারপর যেদিন আমরা চলে আসব, তার আগের দিন রাতের বেলা আমরা শুয়েছিলাম ঘরে। আমি এবং আমার ভাই যেই ঘরটার মধ্যে শুই, সেই ঘরেই আমরা শুয়ে রয়েছি। তো যেহেতু গ্রামের বাড়ি, দরজাগুলো ছিল একটু উঁচু উঁচু, অর্থাৎ দরজার বাইরে যদি কেউ হাঁটাচলা করে বা কেউ যদি থাকে, তাহলে সেটা ভালো মতনই বোঝা যাবে। আমরা যখন শুয়ে রয়েছি খাটে, যেহেতু শীতকাল, চাঁদের আলো পুরো পড়েছে, মনে হলো যেন বাইরে দরজায় কেউ হেঁটে বেড়াচ্ছে। আমার ভাই কিন্তু ঘুমিয়েছিল, কিন্তু আমি জেগেছিলাম। ইতিমধ্যেই আমার মনের মধ্যে কিন্তু সেই জায়গাটাকে নিয়ে একটা ভয়ের প্রবণতা তৈরি হয়েছিল। আমি যখন একটু উঁকি মেলে দেখার চেষ্টা করি যে বাইরে কে হাঁটছে, তখন আমি লক্ষ্য করি যে একটা লাল রঙের পা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়, এবং নখগুলো যেন অস্বাভাবিক, স্বাভাবিক নয়। পাটা একটু লম্বাটে ধরনের। দরজা খুলে বাইরে দেখার সাহস তো আমার ছিলই না। যখন আমি দেখলাম যে বাইরে কোনো আর হাঁটাচলা হচ্ছে না, তো তখন আমি একবার দরজাটা খুলে দেখার চেষ্টা করি। সেই সময় আমার মামা ওখান থেকে পাস করছিল। আমার মামা তখন আমাকে দেখে বললেন, তুই এখানে কি করছিস? যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। তখন আমি মামাকে ব্যাপারটা জানাই যে, মামা, আমি এরকমভাবে না কদিন ধরে দেখতে পাচ্ছি, এবং আজকে যখন আমি এখানে শুয়ে রয়েছি, তখন আমি দেখছি যে আমাদের দরজার বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। পাটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। আমার মামা তখন আমাকে একটা কথাই বলে যে, দেখ, ওই কলটার সামনে, ওই গাছটার সামনে যাস না, এটা একটা অভিশপ্ত গাছ, অভিশপ্ত কল। তখন আমি মামাকে জিজ্ঞেস করি, কেন, এরকম কেন বলছো? তখন আমার মামা আমাকে জানায়, আমাদের গ্রামেরই একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করে আনার পর যৌতুক না দেওয়ায় তার উপর খুব অত্যাচার করে, এবং মেয়েটি এই কলের সামনেই বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই প্রত্যেক পূর্ণিমার রাতে এবং অমাবস্যার রাতেও বা অন্যান্য অনেক দিন এইখানে অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে। কোনো একটা লাল শাড়ি পরে কেউ দাঁড়িয়ে রয়েছে, বা হয়তো তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। এরকম অনেকেই অনেক কিছু দেখেছে, তবে আমি কোনোদিনও এরকম কিছু দেখিনি। তাই জন্য আমি বলতে পারবো না যে এটা কতটা সত্য বা মিথ্যা। তবে আমার মনে হয় যে গ্রামের ভালো ভালো লোক যেহেতু বলেছে আমাদের এই ব্যাপারটা, তাই আমার মনে হয় যে ব্যাপারটা সত্যি। তাই আমি তোকে বলবো যে ওই দিকটা তুই যাস না, কারণ তোরও এরকম অভিজ্ঞতা হয়ে গেছে। পরদিন সকালবেলা যখন আমরা বেরিয়ে আসবো ওখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে, তখন আমি দেখেছিলাম যে কলটা আর্ধেক ভেঙে পড়ে রয়েছে। এটাই বুঝতে পারলাম না যে কলটা ভাঙলো কি করে, কারণ এই কল জং পড়া একটা লোহার কল, এবং যথেষ্ট মজবুত মনে হচ্ছিল। যেহেতু আগেকার দিনের কল, ভাঙা কিন্তু খুব একটা সহজ কথা না, এবং রাত্রেবেলা কিন্তু আমি কোনো রকম কোনো আওয়াজও পাইনি ভাঙা। তারপর আমরা চলে আসি। পরে সেরকমভাবে মামার বাড়িতে গেলেও আর কোনো রকম ওরকম ঘটনাটা কিন্তু আমরা সম্মুখীন হইনি, কারণ আমরা ওই বাড়িতে খুব বেশি দিন থাকতাম না। মামার বাড়িতে গেলেও আমার বাবার দিক থেকে যে আত্মীয়র বাড়িতে আমরা গিয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেই বাড়িতে আমরা যেদিন যেতাম দিনের দিনই চলে আসতাম, আমরা থাকতাম না। কারণ আমি পরে এই ঘটনাগুলো আমি আমার বাবাকে এবং মাকে জানিয়েছিলাম, সেই জন্য তারাও আর সেরকমভাবে যেত না।
এখন শোনা যায় নাকি ওই কল বা তেঁতুল গাছ ওগুলো কিছুই নেই, ওখানে নাকি অন্য বাড়িঘর হয়ে গেছে। তবে এখন আমি কয়েক মাস আগেও আমার মামার বাড়িতে গিয়েছিলাম এবং ওই জায়গাটাতেও আমি ঘুরে এসেছি। ওখানে এখন আর সেরকম কিছুই নেই এবং আলো পৌঁছে গেছে, বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে। এখন আর সেরকম কিছু দেখতে পাওয়া যায় না, শোনাও নাকি যায় না। তো এটা ছিল আমার একটা অভিজ্ঞতা, যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ঘটনাটা শুনিও, তোমাদের দর্শকদের অপেক্ষায় থাকবো। এরকম ঘটনা যদি আমার কোনো আত্মীয়র সাথে বা কোনো বন্ধুর সাথে ঘটে থাকে বা কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আমি নিশ্চয়ই তোমাকে লিখে পাঠিয়ে দেবো। ধন্যবাদ আকাশদা আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ঘটনাটা খুব ভয়ঙ্কর ঘটনা এবং গ্রামের এইসব ঘটনা শুনতে না বেশ ভালো লাগে। আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার নিজেরই খুব ভালো লাগছিল এবং খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছিলাম। খুব সুন্দর একটা ঘটনা, খুব ভালো একটা ঘটনা এবং একটা গা ছমছমে ব্যাপার বলা যেতে পারে। মনে হলো যেন আমার দাদু দিদা ছোটবেলায় যেরকম আমাকে ঘটনা শোনাতো সেরকম একটা নস্টালজিয়া ফিল হচ্ছিল আমার এই ঘটনাটা পাঠ করার সময়। সত্যি খুব ভালো একটি ঘটনা। আর তোমাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এরকমভাবেই ঘটনা পাঠাতে থাকো এবং আমি সেগুলো তুলে ধরবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা কিন্তু অবশ্যই লিখে পাঠিয়ে দেবেন। সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।